ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, কেউ বা আবার ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে জানতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, কাজে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? ফিরতি পথে তাদের অভিজ্ঞতা কেমন? নাফিসা, আসলে সরকারি চাকরিজীবীদের কথা যদি বলি, কাগজে কলমে কিন্তু তাদের আরও প্রায় 2 দিনের মতো ছুটি রয়েছে। তবে যারা বেসরকারি চাকরিজীবী তাদের কিন্তু কাজে ফিরতেই হচ্ছে, কারণ তাদের এরই মধ্যে কিন্তু ছুটি প্রায় শেষ এবং অনেকের হয়তো শেষ হয়ে গেছে। অনেকে কাজে হয়তো আজকেই তাদের জয়েন করতে হবে। এর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে যেসব উত্তরবঙ্গ সহ যেসব জায়গা থেকে ট্রেন আসে, সেগুলো কিন্তু প্রতিটি ট্রেন প্রায় বলা যেতে পারে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এবং সবচেয়ে কিন্তু আরামদায়ক যে যাত্রা, সেটি কিন্তু এই ট্রেনের যাত্রাই। এবং যাত্রীরা যেটি বলছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন। তবে একটি বড় বিষয় দেখছি যে কমলাপুর রেল স্টেশনে, সেটি হলো যে ফেরার পথেও যাত্রী কিন্তু বেশ অনেক বলা যেতে পারে, কারণ প্রতিটি ট্রেন কিন্তু যেগুলো ফিরছে সেগুলো কিন্তু একদম খালি ফিরছে তাও না। এবং এইখানে আপনি যে কমলাপুর রেল স্টেশনে যদি যাত্রী আমি দেখাই, স্টেশনে যদি দেখাই, সেখানে কিন্তু দেখা যাবে যে অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে ট্রেন কিন্তু এই ট্রেনটি চট্টগ্রামে যাবে, এই শোভনচেয়ারের ট্রেনটি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ভরে গিয়েছে, প্রায় অর্ধেকের মতো প্রায় ভরে গিয়েছে এই ট্রেনটি। 8:45 ছাড়বে। তবে এইখানে যে যারা যাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু যারা ছুটি পাননি, আপনার যারা বিভিন্ন সেবায় নিয়োজিত ছিলেন, তারাই কিন্তু গ্রামে ফিরছেন তাদের পরিবারের সাথে ঈদ কাটাতে। এদিকে আমরা যদি বাসের কথা বলি, বাসও কিন্তু বেশ নির্বিঘ্নে আসছে। প্রতিটি বাস যাত্রী বোঝাই করে আসছে, কিন্তু রাস্তায় যে যানজট সেটি কিন্তু খুব একটি হচ্ছে না বলে যাত্রীদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এবারে যে যাত্রা, ঈদের ছুটি কাটিয়ে যে ঢাকায় ফেরা, এটি অনেকটাই স্বাচ্ছন্দ্যে ফিরছে বলে আমরা জানতে পেরেছি। তো এই অফিসে এই ছিল আমার কাছে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম কর্মজীবীদের ঢাকায় ফেরার খবর। কক্সবাজারের চকরিয়ায় প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের ঘেরে ফের ডাকাতি হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির মাছ লুটের পাশাপাশি 4 ঘের কর্মচারীকে পিটিয়ে আহত করে ডাকাতরা। খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী জানান, মঙ্গলবার গভীর রাতে চিংড়ি জোনের রামপুর মৌজায় 300 একর আয়তনের ঘেরে ডাকাতি হয়। ডাকাত দল খামার অফিসের সব কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বিক্রির জন্য প্যাকেট করা বাগদা, কোরাল, বাটাসহ বিভিন্ন প্রজাতির মাছ এবং ঘের কর্মচারীদের মোবাইল সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় 4 জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 70 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার রাত ও আজ ভোরের দিকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও 17 জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। পুশিন করা অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে জানিয়ে বিজিবি বলছে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তারা। পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। সকালে রাজধানীর সায়দাবাদ ও কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড়। রেলের যাত্রীরা জানিয়েছেন, শিডিউল বিপর্যয় না থাকায় এবার স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়কভাবে ঢাকায় ফিরতে পেরেছেন। পাশাপাশি এখনও কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে। অনেকে জানান, ঈদের সময় ছুটি না পাওয়ায় এখন যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে ঢাকা ফেরা যাত্রীদের ভিড়। বাড়তি চাপ থাকে, অতিরিক্ত ওই চাপের জন্য যখন একটু স্বস্তি পাওয়া যাওয়ার জন্য এখন এই মুহূর্তে যাওয়া আর কি। খুব মজা করলাম, ভালোই লাগলো, অনেক আনন্দ। ঈদ মোবারক। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। কোভিড-19 অথবা ওমিক্রনের চেয়ে এর উপসর্গে ভিন্নতা আছে এবং দ্রুত গতিতে এটি ছড়াতে পারে বলে মনে করছে চিকিৎসকরা। বিমানবন্দর ও স্থলবন্দরে প্রাথমিক চেকআপের ব্যবস্থা থাকলেও কিটের অভাবে সরকারি হাসপাতালে নেই পরীক্ষার সুযোগ।
নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 2020 সালে করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি তথ্য দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে চলছে ঈদের ছুটি। তবে গেল কয়েকদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর তড়িঘড়ি করে বুধবার ব্রিফিং করে জানায় করোনা পরীক্ষা শুরুর উদ্যোগ নিচ্ছেন তারা, কিন্তু পর্যাপ্ত কিট হাতে আসেনি এখনো। কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতি দ্রুত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব। ঈদের পর ঢাকা ফেরা মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। যদিও গণপরিবহনগুলোতে মাস্ক পরাসহ বেশ কিছু সতর্কতা জারি করেছিল কদিন আগেই। এ কারণে আপৎকালীন কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। কোন জায়গায় কি ধরনের প্রস্তুতি সেগুলো তারা ওখানে দিক নির্দেশনা দেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। রিএজেন্ট এবং যে লোকরা পরীক্ষা করবেন, যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে সেখানে পদায়ন করা, এবং আমাদের চিকিৎসার জন্য অক্সিজেন লাগে, ভেন্টিলেটর লাগে। নতুন ভ্যারিয়েন্টে উপসর্গ স্পষ্ট কম হওয়া এবং ভ্যাকসিনের কার্যকারিতা কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শালনা হাইওয়ে পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় পুশির নিয়ে উপদেষ্টা বলেছেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে অবশ্যই তাদের ফেরত নেওয়া হবে, কিন্তু সেটা যথাযথ চ্যানেলে আসতে হবে। পুশিরের নামে ভারত যেভাবে জঙ্গলে বা রাস্তায় ছেড়ে দিচ্ছে সেটা অমানবিক। পরে তিনি বিশিয়া কুড়িবাড়িতে বিজেপি ক্যাম্প এবং বাংলাদেশে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। বিচার বিভাগের 8 স্থাপনার সামনে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দুপুরে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনশৃঙ্খলার রক্ষার স্বার্থে আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশদ্বার, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দাবি আদায় এবং প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানানো হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে। কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 2-3 দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গ্রীষ্মের গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা সবার, তাই জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে কিছুটা স্বস্তি পেতে এভাবেই দল বেঁধে লেকের পানিতে গোসলে মেতে উঠেছে শিশু কিশোরের দল। বাদ যায়নি বয়োজ্যেষ্ঠরাও। গরমের কারণে অস্বস্তি লাগতেছে, এই কারণে দুপুরবেলা এখানে আসলাম গোসল করতে, অনেক ভালো লাগতেছে। যান্ত্রিক নগরীর এই কোলাহল শূন্য পরিবেশে ঈদের ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তবে অসহনীয় গরমে নাভিশ্বাস জনজীবনে, তাই ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়ায় বসে সময় কাটাতে দেখা যায় তাদের। দিনমজুরদের কাউকে আবার বিশ্রাম নিতে দেখা যায়। হেভি গরম বাবা, এতে পারা যায় না, ধান বাঁচে না, অ্যাক্টিভ মারলে আর অ্যাক্টিভ না দিলে কোনো রকম পারা যায় না, বুঝছেন। এই গাছতলায় বয়ে থাকলে একটু ভালো লাগে, এরপরে তো মনে করেন খালি গরমের তাপ লাগে, বাতাসটাও মানুষ আছে খুব অশান্তিতে। গরমটা কিন্তু খুবই অস্বস্তিকর গরম ছিল, গরমটা নিষ্কৃতির জন্য এখানে নিবারণের জন্য এখানে আসছি আর কি। ঈদের ছুটিতে যে ঢাকা একটু ফাঁকা থাকবে, সেই ফাঁকায় উদ্দেশ্য করে আমরা এখানে ঘুরতে আসলাম, কিন্তু প্রচণ্ড গরমে আমরা ঘুরতে পারছি না। কাঠ ফাটা রোদে পিপাসায় কাতর হয়ে তৃষ্ণা নিবারণের জন্য অনেকেই আখের রস, শরবত এবং ডাবের পানি পান করছেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী রোববার থেকে সোমবার নাগাদ সারা দেশে বৃষ্টি হতে পারে। মৃদু তাপপ্রবাহ তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি। এবং আমরা যেটা দেখছি আগামী রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যতা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে, হ্যাঁ, এবং যেটা মৃদু তাপপ্রবাহ যেটাতে এটাও কিন্তু প্রশমিত হবে, তবে ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। মনে মনে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। দীর্ঘদিন পর সরগরম জেলে পল্লী এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। মধ্যরাত থেকে ট্রলারের সাগরের উদ্দেশ্যে রওনা দেন উপকূলের জেলেরা। সকাল থেকে ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন ঘাটে। আশানুরূপ ইলিশ পাওয়ায় খুশি তারাও। কর্মচাঞ্চল্য ফিরেছে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ উপকূলীয় জেলেপল্লীতে। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও তা অপর্যাপ্ত উল্লেখ করে ধার দেনা করে সংসার চালানোর কথা জানান তারা। নিষেধাজ্ঞা শেষে এখন মাছ শিকার করে ধার দেনা পরিশোধ এবং ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের। ইলিশ সহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ক্রিকেট। ভালো ফলের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু করতে চায় বাংলাদেশ। এমনটা জানিয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন, প্রস্তুতি ভালো না, তবে এটা কোনো অজুহাত নয়। এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখাকে বোকামি মনে করেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এ দলের সঙ্গে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নতুন মেয়াদে 1 বছরের জন্য অধিনায়কত্ব পেয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে শান্তর দাবি, লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পেলে সব ফর্মেটেই ভালো ফল আসবে। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, যে সিরিজের শুরুতে থাকছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। কাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস সেরেমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। যেই জন্য আমাদের মূলত আশা সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সেটা কালকে ওনাকে দেওয়া হবে। ওইটার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কীভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না, এগুলো আমরা দেখছি। অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে লন্ডনে সফর করছেন, সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল, তার প্রতি সাপোর্ট জানিয়ে, সলিডারিটি জানিয়ে। এটা কিন্তু অনেক অনেক লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি, এটা অ্যামেজিং। লন্ডনে কাল বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে সংকট কাটিয়ে দেশের রাজনীতিতে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার, আগামী জাতীয় নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। বৈঠকে আগামী নির্বাচনের সময় তারেক রহমানের দেশে ফেরা সহ প্রাসঙ্গিক সব বিষয়েই আলোচনা হবে বলে আশা করছেন মির্জা ফখরুল। বৈঠকের সময় নির্ধারণ হবার পরই বুধবার লন্ডনে গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সাক্ষাৎকারটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ, যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তার সাফল্য প্রার্থনা করেছি। এই সাক্ষাৎকারে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার।